বিশ্বাস আমাদেরকে বাঁচিয়ে রাখে, বিশ্বাস স্বপ্ন দেখায়, বিশ্বাস এগিয়ে চলার শক্তি যোগায়। আমাদের ছোটবেলার যে ছোট মন থাকে সেই মন বড় নরম, তাই সেই ছোটবেলার ভাবনা চিন্তাগুলো কত অবাস্তব। ছোট মনটা বোঝেই না বাস্তব জীবন আর কল্পনার মধ্যে কত জমিন আসমানের ব্যবধান। তবুও বিশ্বাস করতে ভালো লাগে, মানে ভালো লাগতো। ওই যেমন ভালো লাগে দীপঙ্করেরও ছোটবেলায় অনেক বিশ্বাস ছিল। ছোটবেলায় বিশ্বাস করা বোধহয় অনেক সহজ। কিরণের সঙ্গে কত দিন বেড়াতে গিয়েছে কত দূরে, কখনো ভবানীপুর, কখনো টালিগঞ্জ, আবার কখনো খিদিরপুর। সেখানে কত লোক, কত ছেলে মেয়ে দেখেছে। সেখানেও দেখেছে ঠিক ঈশ্বর গাঙ্গুলি লেনের মতো গলি আর বাড়িগুলোকে। সেখানেও ছাদে শাড়ি ঝোলে, সেখানেও কার্তিক মাসে বাড়ির ছাদে বাঁশের মাথায় আকাশ প্রদীপ জ্বলে। সেখানেও সূর্য উঠলে আলো হয়, আর সন্ধ্যাবেলা সূর্যটা অস্ত গেলে অন্ধকার হয়ে আসে। সেখানেও কলের জল নিয়ে ঝগড়া বেঁধে যায় রাস্তায়। সেখানেও কালীঘাটের মতো ভিখিরিরা হাত বাড়িয়ে ভিক্ষে করে। টালিগঞ্জের পুলটার ওপর উঠে দাঁড়িয়ে দেখেছে কোথায় দূরে কালীঘাট স্টেশনের ওই দিক থেকে একটা রেলগাড়ি হুড়হুড় করে সামনের দিকে চলে যায়। ভিতরের লোকগুলোও ঠিক কালীঘাটের লোকেদের মতো, সেই রকম কোট চাদর শার্ট পাঞ্জাবি পরা, আর সেই একই রকম দাড়ি কামানো মুখ, একই রকম চাউনি। কোথা থেকে এসেছে সব, কোথায় আবার যাবে? পৃথিবীতে কত লোক আছে, এত লোক, এত শব্দ, এত ভিড়, এত নির্জনতা। এত বড় পৃথিবী, এত বড় যে চোখেই দেখা যায় না। টালিগঞ্জের পুলের ওপর থেকে রাজবাড়িটার চূড়োটা দেখা যায়। তারপর আরও দূরে টালিগঞ্জ, তার আরও দূরে টালিগঞ্জের দক্ষিণে ওই জায়গাটা, কি যেন নাম ওর। তারপর যেখানে আকাশটা গিয়ে মিশেছে মাটির সঙ্গে, সেখানে কয়েকটা গাছ আর ছাড়া ছাড়া গাছের মাথা, আর কয়েকখানা বাড়ি। নমস্কার, আমরা শুনছি বিমল মিত্রের লেখা উপন্যাস কড়ি দিয়ে কিনলাম। আসুন শুনে নি আজকের পর্বে কি আছে। নতুন শ্রোতা বন্ধুদের জন্য আমার অনুরোধ রইল, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। হ্যাঁ, আর কমেন্ট করে অবশ্যই জানান গল্পটি কেমন লাগছে। তাহলে আসুন শুনে নি আজকের পর্ব। টালিগঞ্জের পুল থেকে নেমে কিরণ বলতো, এখানে একটু দাঁড়া দীপু, আমি ভিক্ষে করে নিই। তখনও কয়েকটা পৈতে বিক্রি হয়নি। দীপঙ্কর একটু দূরে সরে গিয়ে দাঁড়াতো, আর কিরণ সোজা চলে যেত সামনে। অনেক লোক তখন অফিস থেকে আসছে। কিরণ সামনে গিয়ে পৈতেটা বাড়িয়ে ধরত আর বলতো, ভদ্রলোকেরা দয়া করে 1 পয়সার পৈতে কিনে নিয়ে যান, ভদ্রলোকেরা দয়া করে 1 পয়সার। বেশ সুর করে ছড়া কাটার মতো গলায় কিরণ সেখানে দাঁড়িয়ে চেঁচাতো। কিরণের চেহারাটা দেখে দয়া হওয়ার মতো। গায়ে একটা ছেঁড়া গেঞ্জি আর একটা হাফ প্যান্ট। মুখটা করুণ করে কিরণ এক মনে চেঁচিয়ে যেত। দীপঙ্কর জানত ওই পৈতে বিক্রির পয়সাতেই ওদের চাল ডাল নুন তেল সব কিনতে হয়। বাড়ি ভাড়া, বাপের ওষুধ সব কিনতে হয়। তা এক একজন পৈতে কেনে, দরকার না থাকলেও অনেকে কেনে। গরিব ছেলেটার উপর দয়া করে কেনে। কিন্তু সেই দিন এক আশ্চর্য ঘটনা ঘটে গেল। এক ভদ্রলোক সোজা একটা দোয়ানি দিয়ে দিলেন কিরণকে। কিরণ জিজ্ঞেস করলে, কটা পৈতে নেবেন? ভদ্রলোক বললেন, পৈতে আমি নেব না, আমার পৈতের দরকার নেই, আমি কায়স্থ। তোমার বাড়ি কোথায়? কিরণ বললে, নেপাল ভট্টাচার্য লেনে। তোমার বাবা কি করে? কিরণ বললে, আমার বাবার কুষ্ঠ হয়েছে, এই পৈতে বিক্রি করেই আমাদের চলে। ভদ্রলোক আর কিছু না বলে চলে গেলেন। কিরণ বললে, আজকে আর পৈতে বিক্রি করব না, চল। দীপঙ্কর তখন আবার কিরণের কাছে এসে দাঁড়িয়েছিল। বললে, দেখি তো ক পয়সা হলো। কিরণ গুনে দেখল 4 আনা মোটে। বললে, এই আলুর চপ খাবি?
দীপঙ্কর বললে, তোর মা যদি জানতে পারে? কিরণ বললে, দুয়ানি তো একটা রয়েছে, ওটা দিয়েই খাবো। তারপর সে টালিগঞ্জ রোড ধরে সোজা এসে কেওড়াতলার কাছাকাছি একটা জায়গায় কিরণ থামল। বললে, এই দোকানটাতেই আমি খাই। কিরণ আলুর চপ কিনলে, গরম গরম ভেজে সবে তুলেছে। মুখে যে সেদিন দীপঙ্করের কি অমৃত লেগেছিল সেই চুরি করা পয়সায় কেনা আলুর চপগুলো। জীবনে অনেকবার অনেক কিছু খেয়েছে, কিন্তু সেই দিনকার সেই আস্বাদ আর জীবনে কখনো পেলে না। অন্ধকার তখনও ভালো করে হয়নি, লোক চলাচল বেড়েছে রাস্তায়, ধুলোয় ধুলো হয়ে গেছে সারা গা। অনেক দূরে দূরে ঘুরে বেরিয়েছে কিরণের সঙ্গে, কিন্তু আলুর চপগুলো যেন সমস্ত ক্লান্তি ভুলিয়ে দিলে। কিরণের মুখের দিকে যেয়ে দীপঙ্কর ভালো করে দেখলে, কিরণ তখনও ঠোঁট চাটছে। কিরণ বললে, খুব ভালো আলুর চপ না? দীপঙ্কর জিজ্ঞেস করলে, তুই মাকে গিয়ে আলু চপ খাওয়ার কথা বলবি? কিরণ বললে, দূর, কষ্ট তো আছেই, আর কটা দিন কষ্ট করে নিলেই না, তারপর তো ভালো দিন আসছে রে, দেখবি। আমি তোকে বলে দিলাম, সব কষ্ট আমাদের চলে যাবে, তোকে তো বলেছি। দীপঙ্কর বললে, কে বলেছে তোকে? কাউকে বলবি না বল। না, কাউকে বলবো না। কে বলেছে বল? কিরণ বললে, আমাকে এক সাধু বলেছে, জানিস, সাধুর কথা মিথ্যে হয় না। সোনার কার্তিকের ঘাটে সাধুটা এখনও আছে, তোকে একদিন নিয়ে যাব, খুব ভালো সাধু, পয়সা নেয় না। দীপঙ্কর বললে, আর কি কি বলেছে? কিরণ বললে, সাধু বলেছে আমাদের অবস্থা ভালো হয়ে যাবে, আমাদের অনেক টাকা হবে, আর আমার বাবার অসুখটাও ভালো হয়ে যাবে। দীপঙ্কর বললে, ওষুধ দিয়েছে বুঝি সাধু? দূর, ওষুধ দেবে কেন, শুধু আমার হাত দেখে বলেছে। দীপঙ্কর বললে, আমাকে একদিন নিয়ে যাবি ভাই? কাউকে বলবি না বল, তাহলে তোকে নিয়ে যাব, একেবারে খাঁটি হিমালয়ের সাধু। কবে নিয়ে যাবি? কিরণ বললে, কালকে স্কুলের পর একটু বেরিয়ে টেরিয়ে তারপর সন্ধ্যের পর একসঙ্গে যাব, সন্ধ্যেবেলা ভিড়টা একটু কম থাকে। তা সেই কথাই ঠিক রইল। এই সমস্তই ছোটবেলার সব ঘটনা। সেই শহরটা বদলে গেছে এতদিনে, সেই মনটাও বদলে গেছে, সেই চোখটাও বদলে গেছে। সেই দিন মানুষের পৃথিবীকে যেই চোখে দীপঙ্কর দেখেছিল, সেই চোখটা কবে ক্ষীণ হয়ে এলো আর কবে তার উপর আরেকটা রঙের ছোপ পড়ল। কিন্তু সব কথাগুলো এখনো মনে আছে দীপঙ্করের। সেই ঈশ্বর গাঙ্গুলি লেন আস্তে আস্তে মানুষের পায়ে পায়ে আরও বিস্তৃত হয়েছে। ঈশ্বর গাঙ্গুলি লেনের ভেতর বাইরে অনেক মানুষ এসেছে গেছে, আর তারপর ক্রমে ক্রমে শহর বেড়েছে দক্ষিণে, উত্তরে, পূবে আর পশ্চিমে। তবুও সব মনে আছে। যেই মানুষগুলো এখন ওই রাস্তায় থাকে তারা দীপঙ্করকে চেনে না, জানেই না একদিন ওই রাস্তার ধুলোর সঙ্গে আরও একজনের ঘনিষ্ঠ পরিচয় ছিল। একজন ওই শহরকেই ভালোবেসেছিল, ওই শহরের মানুষদের সঙ্গে একাত্ম হয়ে বিশ্বাস করেছিল সকলের ভালো হবে, ভেবেছিল সকলের সব রোগ নিরাময় হবে, সকলের দারিদ্র্য ঘুচবে, সকলের আশ্রয় হবে, সংস্থান হবে। কিরণের মতো সেই সোনার কার্তিকের ঘাটে সাধুর কথায় দীপঙ্কর মনে প্রাণে বিশ্বাস করেছিল। বিশ্বাস করতে ভালো লেগেছিল, বিশ্বাস করে তৃপ্তি পেয়েছিল। কিন্তু কেন যে তার এই বিশ্বাস এমন করে ভাঙল, কেন যে এত লোকের, এত মহাজনের এত চেষ্টা, এত ত্যাগ, এত সাধনা ব্যর্থ হলো, তার জন্য কার কাছে সে জবাবদিহি চাইবে? এই যে 17 টাউন এতকাল পর এসে পৌঁছল গড়িয়াহাট লেভেল ক্রসিংয়ের ওপর, এর সব আয়োজন কি তবে মিথ্যে? স্কুলের বাইরে যাদের জীবনী পড়েছে সেই জর্জ স্টিফেনসন কি তবে রেলগাড়ি আবিষ্কার করেছিল এই জন্যে? ব্যাসদেব কি অত মোটা মহাকাব্য লিখেছিল এই উদ্দেশ্যে? গ্যালিলিও কি প্রাণ দিয়েছিল এই কারণে? শাস্ত্রবাক্য কি তবে মিথ্যে?
একদিন এই শহরেই কত লোক পার্কে পার্কে মিটিং করেছে, বিলেতি কাপড় পরিয়েছে, জেলে গেছে। তারা যদি কৈফিয়ত চায় হঠাৎ, তারা যদি আবার হঠাৎ বেঁচে ওঠে, বেঁচে উঠে যদি বলে অয়মহম্ভ। চলতে চলতে বাড়ির কাছে এসে গিয়েছিল। এইবার একটু আলাদা থাকতে হবে, নইলে কিরণের সঙ্গে তাকে কেউ দেখে ফেলতে পারে। হয়তো বা অঘোরদাদু দেখে ফেলবে, কিংবা চুন্নুনি দেখে হয়তো মাকে বলে দেবে। কিরণের সঙ্গে তার দেখা করা নিষেধ। কিরণের ছায়াতেও যেন পাপ। কিরণের বাবা যে কঠিন রোগ, কিরণ যে অস্পৃশ্য। এইবার দীপঙ্কর যাবে ডান দিকে আর কিরণ বাঁয়ে। বাঁদিকের গলির ভেতর কিরণদের বাড়ি। হঠাৎ গলির মুখটার কাছে আসতেই আকাশ বিদীর্ণ করা একটা আর্তনাদ যেন দুজনেরই কানে এসে বিঁধল। কিরণ চমকে উঠেছে, দীপঙ্করও চমকে উঠেছে। কি হলো রে? কথা যেন আর বেরোচ্ছেই না কিরণের মুখ দিয়ে। কিরণের যেন বাক রোধ হয়ে গেছে। দীপঙ্করও অজ্ঞাত এক আতঙ্কে যেন শিউরে উঠতে লাগল। কিরণ হঠাৎ বললে, মা কাঁদছে ভাই। তোর মা? কিরণেরই মায়ের কান্না সমস্ত পাড়া কাঁপিয়ে তখন উদ্দাম হয়ে উঠেছে। আর নেপাল ভট্টাচার্য স্ট্রিটের আবহাওয়া যেন সেই আর্তনাদের স্পর্শে হঠাৎ অসাড় হয়ে এলো। কিরণ বললে, আমি যাই ভাই, বাবা বোধহয় মরে গেছে। তারপর ফিরে দাঁড়িয়ে আগুন লুচিয়ে মুখ কালো করে বললে, বাবা যদি মরে যায় তাহলে সেই সাধু বেটাকে আমি দেখে নেব। এই বলেই কিরণ দৌড়ে বাড়ির দিকে চলে গেল। দীপঙ্কর তখনও সেই রাস্তার মোড়ের ওপর দাঁড়িয়ে আছে। তার যেন আর নড়বারও ক্ষমতাটুকু নেই। সে যেন হঠাৎ বিকল হয়ে গেছে। সেও যদি যেতে পারত কিরণের বাড়িতে, মৃত্যুকে দেখত মুখোমুখি, সামনাসামনি দেখে নিত কঠিন বাস্তব মৃত্যুকে। এই সেদিনও সে দেখেছে কিরণের বাবাকে মাদুরের ওপর সোজা হয়ে বসে ময়লা কাঁথা একটা গায়ে দিয়ে আছে। চোখগুলো ঝাপসা, নিরুদ্দেশ, যেন সমস্ত পৃথিবীর ঈশ্বরের বিরুদ্ধে পুঞ্জীভূত অভিযোগ আকণ্ঠ ঠেলে উঠছে ভেতরে ভেতরে। এইবার কে অভিযোগ করবে? কে নির্বাক অভিযোগ করে সেই ঈশ্বরকে বিব্রত করবে? একবার দীপঙ্করের মনে হলো সে ছুটে যায় কিরণদের বাড়ি। তাদের বাড়ি হবে, তাদের অবস্থা ফিরে যাবে, তাদের সব অসুখ নিরাময় হয়ে যাবে। সেই সব আশ্বাসের ধূলিসাৎ হওয়াটা একবার নিজের চোখে সে দেখে আসে। অন্তত দীপঙ্কর পাশে গিয়ে দাঁড়ালে কিরণ খানিকটা সান্ত্বনা পাবে। কিন্তু আবার ভয় হলো, মা যদি জানতে পারে। সন্ধে হবার উপক্রম হয়েছে। আস্তে আস্তে দীপঙ্কর ঈশ্বর গাঙ্গুলি লেনটার দিকে ফিরল। বিকেলের পর থেকে এই পাড়াটা জমজমাট হয়ে ওঠে বেশি। ছেলেরা জটলা করে বাড়ির রোয়াকে রোয়াকে। তখন বন্ধুর দোকানে গরম বেগুনি আলুর চপ ভাজা শুরু হয়, আর তখন এক একজন করে খদ্দের আসতে শুরু করে। তখন কুলফি বরফওয়ালারা রাস্তা দিয়ে চিৎকার করতে করতে হেঁকে যায়। আর তখন বাড়িতে বাড়িতে আগুন দেয়া হয়। তখন উনুনের ধোঁয়ায় ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে থাকে সমস্ত পাড়াটা। হঠাৎ অঘোরদাদুর বাড়ির সামনে আসতেই দীপঙ্কর অবাক হয়ে গেল। বাড়িটার সামনে 3টে গরুর গাড়ি দাঁড়িয়ে, মালপত্র বোঝায় গাড়িগুলো। খাট, আলমারি, চেয়ার, টেবিল, বাসনকোসন। দীপঙ্করের মনটা আনন্দে 10খানা হয়ে গেল। ভাড়াটে এসেছে অঘোরদাদুর বাড়ি। আবার ভাড়াটে এসেছে, আবার অঘোরদাদুর মুখে হাসি ফুটবে। কিন্তু আবার যদি চুন্নুনি গালাগালি শুরু করে উঠোনে দাঁড়িয়ে আগেকার মতো। দীপঙ্কর চেয়ে দেখলে বাড়িটার ভেতরের ঘরগুলোতে আবার আলো জ্বলছে। লোকজনের সারা শব্দ পাওয়া যাচ্ছে ভেতরে। ভালোই হলো, এতদিন অন্ধকার অন্ধকার ঠেকতো কেমন। উঠোনের কোনটায় মুখ ধুতে এসে সন্ধেবেলা কেমন যেন ভয় ভয় করত। এইবার আর ভয় করবে না। দীপঙ্কর খানিকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে ভারী ভারী আয়না, ভারী ভারী খাট, আলমারি। এইবারকার ভাড়াটেরা যেন খুব বড় লোক। এত ভালো আয়না অঘোরদাদুর ঘরেও নেই। অঘোরদাদুর চেয়েও এদের অনেক টাকা। 4 জন মুটে মাথায় করে মাল বয়ে নিয়ে ভেতরে রেখে আসছে। বাড়িতে আসতেই মা বললে, কোথায় ছিলি খোকা এতক্ষণ? দীপঙ্কর বললে,
আমাদের বাড়িতে আবার ভাড়াটে এসেছে মা, দেখেছ? মা বললে, তা তো হলো, কিন্তু তুই এতক্ষণ কোথায় ছিলি শুনি? দীপঙ্কর বললে, এইবার খুব বড়লোক ভাড়াটে মা, কি বড় বড় খাট, বড় বড় আয়না আলমারি সব, অঘোর দাদুর চেয়েও বড় লোক। মা, তুমি চুন্নুনিকে ওদের সঙ্গে ঝগড়া করতে বারণ করে দিও মা। সন্ধ্যাবেলা পড়তে বসেও উঠোনের দিকে চেয়ে দেখলে ওই বাড়িতে আজ আলো জ্বলছে, অনেক লোকের কথাবার্তা কানে আসছে, রান্নার গন্ধ আসছে ওই বাড়ি থেকে। বেশ ভালো হলো, কেমন অন্ধকার দেখাতো এতদিন ওই দিকটা চাইতে ভয় করত, এইবার আবার ওদের আলো পড়ে উঠোনটা আলো হয়ে থাকবে। রাত্রির বেলার বিছানায় শুয়ে হঠাৎ একটা শব্দে কেমন চমকে উঠল দীপঙ্কর, একটা অদ্ভুত শব্দ, ঝুমুর ঝুমুর, ঝুম ঝুম ঝুম। দীপঙ্কর জিজ্ঞেস করলে, ও কিসের শব্দ মা? সারাদিন খেটে খুঁটে মা তখন চোখ বুজিয়েছে, বললে, কি জানি বাছা কিসের শব্দ, তুই এখন ঘুমো। একসময় মা বোধহয় ঘুমিয়েই পড়ল, কিন্তু তখনও সেই শব্দটা হচ্ছে, যেন কেউ ঘুঙুর পড়ে পাশের বাড়িতে নাচছে। এত রাত্রে নাচছে কেন, আর কে বা নাচছে? ঠিক ভাড়াটেদের বাড়িটার একতলার একটা ঘর থেকে শব্দটা আসছে। নাচের তালে তালে রাত্রের আবহাওয়াটাও যেন দুলতে লাগলো। মা অঘরে ঘুমোচ্ছে, ইচ্ছে হলো একবার ছুটে গিয়ে দেখে আসে, কিন্তু একলা অন্ধকারে উঠতে ভয় হলো। রাত যেন অনেক হয়েছে, চারিদিকের বাড়িগুলোর আলোও হয়তো নিভে এসেছে। তারপর অনেকক্ষণ পর্যন্ত দীপঙ্করের আর ঘুম এলো না, সেই ঘুঙুরের শব্দের তরঙ্গে যেন দুলতে লাগলো সে। তারপর ঈশ্বর গাঙ্গুলি লেন একসময় আরও নিস্তব্ধ হয়ে এলো, তখন ঘুঙুরের শব্দটা যেন আরও স্পষ্ট হয়ে উঠল, মনে হলো যেন ঠিক তার পাশে সরে এসেছে, একেবারে তার বিছানার পাশে, একেবারে যেন তার গা ঘেঁষে কেউ ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। আর তার চোখে নিঃশব্দে ঘুম নেমে এলো, ঘুমে জড়িয়ে এলো তার দুই চোখ। হঠাৎ দক্ষিণ পশ্চিম কোণে কেওড়াতলা শ্মশানের দিক থেকে একটা বিকট চিৎকার একেবারে সব স্বপ্ন ভেঙে দিল। দীপঙ্কর শিউরে উঠল। কিরণের বাবাকে বোধহয় এতক্ষণে শ্মশানে নিয়ে গেল ওরা। এতক্ষণ সেই কথাটা একেবারে ভুলে গিয়েছিল সে। কি আশ্চর্য! দীপঙ্করের মনে হলো, কি আশ্চর্য, এতক্ষণ ঘুঙুরের শব্দটা তবে কি ভুল শুনেছে? তবে কি স্বপ্ন দেখছিল এতক্ষণ? কতদিন আগেকার কথা, দেখতে দেখতে কত দিন কেটে গেল, অথচ মনে হয় এই যেন সেদিন সে চাকরিতে ঢুকল। নিপেনবাবুর হাতে ৩৩টা টাকা দিয়ে মা এলো, তারপর চাকরির চিঠি এলো, আর তারপর থেকেই দীপঙ্কর সেন একদিন হঠাৎ সেন সাহেব হয়ে উঠল। প্রথম কেমন অবাক লাগত, তারপর সব সহ্য হয়ে এলো, সব গা শোয়া হয়ে এলো। সেই ৩৩ টাকা যে কখন কেমন করে ১৩০০ টাকায় গিয়ে উঠল, সেও এক ইতিহাস। তাই ইতিহাসই বই কি, এক মর্মান্তিক ইতিহাস। দীপঙ্করের সঙ্গে সঙ্গে যেন সমস্ত দেশের ইতিহাসটাও বদলে গিয়ে নতুন হয়ে গেল। কবে একদিন লক্ষ্মীদি এসেছিল তার জীবনে, হঠাৎ সেই লক্ষ্মীদিও চিরস্থায়ী হয়ে গেল তার জীবনে। আর কবে একদিন সতী এসেছিল তার জীবনে, সেই সতীও তার জীবনে একেবারে চিরস্মরণীয় হয়ে গেল। শুরুটা হয়েছিল সেই ঈশ্বর গাঙ্গুলি লেন থেকেই, সেই ইতিহাস শেষ হলো বুঝি এই গড়িয়াহাটার লেভেল ক্রসিংয়ে এসে। প্রথম দিন সত্যিই দীপঙ্কর কিছুই বুঝতে পারেনি। সেদিন অবাক হয়ে গিয়েছিল প্রথমে, সেই অঘোর দাদুর ভাড়াটেদের বাড়িতে ঝুমঝুম করে ঘুঙুর বাজনার শব্দকে সেদিন তার স্বপ্ন বলে মনে হয়েছিল। সমস্ত রাত যেন সেই স্বপ্নের মধ্যেই তার কেটেছে। সকালবেলা মার ডাকে ঘুম ভাঙল। মা ডাকলে, ওঠ ওঠ, ও দীপু ওঠ, বেলা হয়ে গেল যে। দীপঙ্কর চোখ মেলে চাইলে চারিদিকে, সেই অঘোর দাদু 1901 ঈশ্বর গাঙ্গুলি লেনের বাড়িতে শুয়ে রয়েছে। কোনো সন্দেহ নেই। বিছানা থেকে উঠে সোজা উঠোনে এসে দাঁড়ালো।
তখন চুন্নুনির ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। ছিটেফোঁটা কখন যে বাড়িতে এসেছে, কখন ঘুমিয়েছে, কিংবা হয়তো আসেওনি, ঘুমোয়ওনি, তার খবর কেউ জানে না। মা রান্নাঘরে রান্না চাপিয়েছে, দাওয়ার ওপর একটা শিল নোড়া। রান্নার ফাঁকে ফাঁকে এক একবার বাটনা বেটে নিতে হয়, এক একবার তরকারিও কুটে নিতে হয় বটিতে। সময়টা বিংশ শতকের দ্বিতীয় কিংবা তৃতীয় দশকের মাঝামাঝি। বিরাট একটা যুদ্ধ হয়ে গেছে পৃথিবীতে। মানুষের জীবনের ঘাটাও তখন ভালো করে শুকোয়নি। যারা যুদ্ধে গিয়েছিল তারা কেউ কেউ ফিরে এসেছে মেসোপটেমিয়া কিংবা ফ্রান্স থেকে, কেউ কেউ ফেরেনি। আর যারা ফিরেছে তারা পাড়ার রোয়াকে বসে যুদ্ধের গল্প শোনায়, আর হাঁ করে সবাই শোনে। কেউ কেউ চাকরি পেয়েছে, পুলিশের চাকরি কিংবা রেলের চাকরি। মোটা মোটা মাইনের চাকরি দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট। পাড়ায় তারা বুক ফুলিয়ে হাঁটে। ভাগ্যিস যুদ্ধ গিয়েছিল, থেমে না গেলে আরও লোক যুদ্ধে যেতে পারত। তোফা আরাম সেখানে, মাছ মাংস ডিম পাউরুটি রোজ সকাল বিকেল। আচ্ছা, পেট ভরে যত ইচ্ছে চা খাও, কাজের মধ্যে কাজ, শুধু প্যারেড করা। তা খেতে পেলে আর প্যারেড করতে কি? বুড়োরা বলতো, আরে বাবা স্বরাজ স্বরাজ করছিস যে, স্বরাজ হলে খাবি কি? ইংরেজরা যদি চলে যায় তখন কে তোদের দেখবে শুনি? জাপান যদি এক হুড়ো দেয় তো বাপ বাপ বলে পালাবি তখন। তোদের মুড়ো তো দেখা আছে। নেপাল ভট্টাচার্য স্ট্রিটের মধুসূদনের রোয়াকে সকালবেলা আড্ডা বসে জোর। সেখানে বেলা 12টা পর্যন্ত আড্ডা চলে। একখানা অমৃতবাজার কাগজ নিয়ে আলোচনা হয়। মধুসূদনের বরদা বলতো, এই দেখুন কাকা, সিআর দাস কি বলেছে। দুনি কাকা বলতো, আরে বলা যত সহজ করা অত সহজ নয়। বলতে তো আর পয়সা খরচ নেই রে। বাঙালিদের ওই মুখেই সব, কেল্লাফতে করতে সবাই পারে। বাড়িন ঘষের মতো বোমা মেরে যদি স্বরাজ হতো তাহলে আর ভাবনা ছিল না। ইংরেজ বেটারা ছিল তাই খেতে পাচ্ছিস তোরা। এই তোকে হক কথা বলে রাখলুম। আর তারপরেই হঠাৎ আলোয়ানটা গা থেকে খুশি তেড়ে মেড়ে ওঠে, বলে, আচ্ছা অত কথা থাক। হঠাৎ যদি ইংরেজ বাবাজিরা তল্পাতল্পি গুটিয়ে চলে যায় তখন মিলিটারি কোথায় পাবি বল? আর বন্দুক রাইফেল টোটা এসব কোথায় পাবি? সেইটা তুই আমাকে আগে বল। এই আড্ডার সামনে দিয়েই দীপঙ্কর স্কুলে যেত। যেতে যেতে চিৎকার শুনে এক একদিন দাঁড়িয়ে পড়তো সেখানে, কথা শুনত। অনেক কথাই বুঝতে পারতো না, কিন্তু কেমন যেন মজা হতো। বড় বড় সব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছে বড়রা। একদিন সেও বড় হবে, তখন হয়তো বুঝতে পারবে। শশাঙ্কবাবু সেদিন ক্লাসে আসেননি। শশাঙ্কবাবু বাংলার মাস্টার। দীপঙ্কর সামনের বেঞ্চে গিয়ে বসেছিল। প্রথম থেকে কারোর সঙ্গে কথা বলার সুযোগ হয়নি। ফটিক পাশে বসেছিল। দীপঙ্কর ফটিককে বললে, এই জানিস কিরণের বাবা মারা গেছে কাল। ফটিক অবাক হয়ে গেল, বললে, তুই কি করে জানলি? আর কথা হলো না। হঠাৎ প্রাণমথবাবু এসে ঘরে ঢুকলেন। আবার বহুদিন পর স্কুলে এসেছেন। সেই একগাল পান মুখে, এলোমেলো খদ্দরের চাদর গায়ে, উস্কো খুস্কো চুল, আর পায়ে গোড়ালি দোমড়ানো জুতো। প্রাণমথবাবু ঘরে আসতেই সব নিস্তব্ধ হয়ে গেল। পেছনের বেঞ্চে যারা এতক্ষণ গোলবাল করছিল তারাও থেমে গেল। প্রাণমথবাবু চেয়ারে বসে বললেন, কি পড়া আছে আজ তোমাদের? দীপঙ্কর মনিটার উঠে দাঁড়িয়ে একটা বই দিলে, বললে, বাংলা ব্যাকরণ স্যার। ব্যাকরণ? প্রাণমথবাবু বইখানা নিলেন। তারপর একটা দুটো পাতা উল্টে দেখে বইখানা আবার মুড়ে ফেললেন। কি যেন ভাবতে লাগলেন নিজের মনে, আর পান চিবোতে লাগলেন। তারপর বললেন, শশাঙ্কবাবুর আজকে শরীরটা অসুস্থ, তাই আমি এসেছি। ব্যাকরণ তোমরা শশাঙ্কবাবুর কাছেই পড়ো। আমি তোমাদের একটা অন্য জিনিস পড়াচ্ছি। এই বলে খানিকক্ষণ চুপ করলেন। তারপর বললেন, ব্যাকরণ কাকে বলে তুমি বলতে পারো? তুমি তুমি তুমি
সামনে কয়েকজনকে জিজ্ঞেস করলেন তিনি। সবাই হাঁ করে রইল, কেউই বলতে পারলে না। প্রাণমথবাবুর পড়াবার কায়দাই ছিল আলাদা। যখনই তিনি কথা বলতেন সবাই চুপ করে শুনত। কত জিনিস জানা যেত। অনেকক্ষণ ধরে তিনি অনেক কথা বলেন। দীপঙ্করের মনে হতো সে যেন গল্প শুনছে। প্রাণমথবাবুর পড়ানোর ধরনটাই গল্প বলার মতো ছিল। প্রাণমথবাবু আবার বললেন, তোমরা দাঁত মাজো? সবাই একসঙ্গে বলে উঠল, হ্যাঁ স্যার। তোমরা চুলে তেল মাখো? হ্যাঁ স্যার। নখ কাটো? হ্যাঁ স্যার। প্রাণমথবাবু বলতে লাগলেন, তাহলে এবার বুঝবে আমি কেন ওই কথাগুলো জিজ্ঞেস করছি। তোমরা ওগুলো কেন করো? ওগুলো করলে শরীর সুস্থ হয়। তেমনি কতগুলো নিয়ম আছে যা পালন করলে ভাষাও শুদ্ধ হয়। আর সেই নিয়মগুলো যেই সব বইতে লেখা থাকে তার নাম ব্যাকরণ। যেটা এতদিন সকলের কাছে দুর্বোধ্য ছিল, হঠাৎ এতদিনে যেন সব পরিষ্কার হয়ে গেল। হঠাৎ আবার একসময় প্রাণমথবাবু জিজ্ঞেস করলেন, তোমরা স্বপ্ন দেখো? সবাই একসঙ্গে বললে, হ্যাঁ স্যার। আচ্ছা তুমি বলো তো, কি স্বপ্ন দেখেছ কাল? ফটিক খানিক ভেবে বললে, আমি কাল কোনো স্বপ্ন দেখিনি স্যার। আচ্ছা তুমি দেখেছ? এইবার মধুসূদনের পালা। মধুসূদন উঠে দাঁড়িয়ে বললে, আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি স্যার। তা হোক, শুনি কীরকম খারাপ স্বপ্ন? মধুসূদন বললে, আমি স্যার দেখলুম যেন আমি মা কালীর মন্দিরে গেছি প্রণাম করতে, আর হঠাৎ মনে হলো মা কালী জ্যান্ত হয়ে আমার দিকে এগিয়ে এলেন। এগিয়ে এসে আমাকে খাড়া দিয়ে টুকরো টুকরো করে কাটতে লাগলেন। তারপর তারপর স্যার আমি দেখতে লাগলাম আমার হাত পাগুলো টুকরো টুকরো হয়ে সামনে পড়তে লাগলো। আমার ধরটাও পড়ল, আমার মুন্ডুটাও পড়ল। রক্তে ভেসে গেল সমস্ত মন্দিরটা। আর আমি সেই দিকে অবাক হয়ে দেখতে লাগলাম। তুমি দেখতে পেলে? তারপর তারপর মা কালী বললেন, এবার আমার সঙ্গে আয়। আমি মার সঙ্গে চলতে লাগলাম। চলতে চলতে একেবারে সোনার কার্তিকের ঘাটের কাছে চলে গেছি। মাও জলে নামলেন, আর আমিও যেই জলে পা দিয়েছি তক্ষুনি ঠান্ডায় কনকন করে উঠল আমার পাটা, আর আমার ঘুমটাও ভেঙে গেল। প্রাণমথবাবু বললেন, এরও ব্যাখ্যা আছে, স্বপ্নেরও ব্যাকরণ আছে। তোমরা বড় হয়ে সেসব বই পড়লে এর ব্যাখ্যা পাবে। তারপর আঙুল দিয়ে দীপঙ্করের দিকে দেখালেন, বললেন, তুমি? দীপঙ্কর এতক্ষণ সেই কথাই ভাবছিল, তাকেও যদি জিজ্ঞেস করেন প্রাণমথবাবু। দীপঙ্কর উঠে দাঁড়ালো, বলে, আমি স্যার স্বপ্ন দেখেছি আমাদের পাশের বাড়িতে কারা ভাড়াটে এসেছে নতুন। হঠাৎ মনে হলো কানে একটা অদ্ভুত শব্দ এসে বাজছে। কিসের শব্দ? দীপঙ্কর বললে, ঘুঙুরের শব্দ। মনে হলো যেন কেউ ঘুঙুর পায়ে দিয়ে নাচছে। আমি অনেকক্ষণ ধরে কান পেতে রইলাম। সমস্তক্ষণ ঘুঙুর বাজতে লাগলো। খুব মিষ্টি শব্দটা, যেন ঘুম পাড়িয়ে দেয়। তারপর তারপর স্যার আমি আর থাকতে পারলুম না। ঘুঙুরের শব্দটা যেন আমায় টানতে লাগলো। আমি বিছানা ছেড়ে সেই রাত্রির বেলা উঠলুম। উঠে উঠোনটা পার হলুম। পার হয়ে যেদিক থেকে ঘুঙুরের শব্দটা আসছিল সেই দিকে গেলাম। তারপর পাশের ভাড়াটেদের বাড়ির একতলায় একটা জানালা আছে। সেই জানালাটা ফাঁক করে চুপি চুপি উকি মেরে দেখি কি দেখলে? দেখলুম স্যার ঘরের ভেতরে আলো জ্বলছে, আর খুব সেজেগুজে একটা ভাল্লুক তালে তালে নাচছে। ভাল্লুক? হ্যাঁ স্যার, আমি অবাক হয়ে ভাবছি এই ভাল্লুকটা কোত্থেকে এলো। এমন সময় হঠাৎ কেওড়াতলা শ্মশানে খুব জোরে একবার হরি বলে চিৎকার হলো, আর আমার ঘুমটা ভেঙে গেল স্যার। প্রাণমথবাবু বললেন, এরও একটা ব্যাকরণ আছে। তা থাক, সে তোমরা পরে বড় হয়ে পড়বে।
কিন্তু আরও এক রকমের স্বপ্ন আছে। সেই স্বপ্নের কথা তোমাদের আমি আজ বলবো। সেই রকম স্বপ্ন তোমরা দেখো না। পৃথিবীর যারা মহাপুরুষ তারাই কেবল সেই স্বপ্ন দেখেন। সি.আর. দাস, মহাত্মা গান্ধী, বাল গঙ্গাধর তিলক, মতিলাল নেহেরু হলেন সেই সব মহাপুরুষ। এরা সব দেশকে স্বাধীন করবার স্বপ্ন দেখেছেন। বড় হলে এদের লেখাও তোমরা পড়ে দেখো। এদের কারোর কারোর স্বপ্ন সত্যি হয়েছে, আবার কারোর কারোর এখনও হয়নি। কিন্তু এই স্বপ্ন কখনো মিথ্যে হয় না। এই স্বপ্ন একদিন ফলবেই। তোমরা বড় হয়ে যখন ইতিহাস পড়বে দেখবে আমাদের দেশে সেই স্বপ্ন সফল করবার জন্য কত লোক প্রাণ দিচ্ছে, কত লোক ইংরেজদের জেলে জেল খাটছে। 1919 সালের 13 এপ্রিল তারিখে জেনারেল ওয়ার্ডার পাঞ্জাবে কেমন করে 300 জন লোককে গুলি করে মেরেছিল, কেন 1921 সালে অকালি বিদ্রোহ হয়েছিল, কেন মোপোলা বিদ্রোহ হয়েছিল মালাবারে, তোমরা সব বুঝতে পারবে তখন। আর এই যে আজ আমাদের বড়লাট। হঠাৎ দেখা গেল টিপি টিপি পায়ে ঘরে ঢুকছে কিরণ। কিরণ? আশ্চর্য, কিরণের বাবা মারা গেছে, আর কিরণ কিনা আজ স্কুলে এসেছে। বাইরে ঢং করে ঘন্টা বাজল। প্রাণমথবাবু জিজ্ঞেস করলেন, তোমার এত দেরি যে? কিরণ দাঁড়িয়ে উঠে বললে, আমার খুব অসুখ হয়েছিল স্যার। আচ্ছা বসো। এই বলে প্রাণমথবাবু উঠলেন। তারপর দীপঙ্করের হাতে বইটা ফিরিয়ে দিয়ে চলে গেলেন। প্রাণমথবাবু চলে যেতেই দীপঙ্কর কিরণের কাছে গিয়ে দাঁড়ালো। বলে, কী রে, তোর বাবা মারা যায়নি? আমি যে ফটিককে বলছিলাম তোর কথা। কিরণ বললে, ভাই মিছিমিছি সাধুটার ওপর রাগ করে অনেক গালাগালি দিয়েছিলুম রে। আমার বাবা মরেনি। তবে তোর মা যে অমন করে কাঁদছিল। কিরণ বলে, বাবা তো কথা বলতে পারে না, ওই নাড়ি টাড়ি একেবারে অসাড় হয়ে গিয়েছিল বাবার। মা ভাবলে বাবা বুঝি মরে গেছে। শেষে কবিরাজ এসে দেখে বললে বাবা বেঁচে আছে। তারপর হাত নেড়ে বললে, আরে আমি জানতুম বাবা এখন মরবে না। বাবার অসুখ তো আর কদিন পরেই ভালো হয়ে যাবে। আমাদের অবস্থাও খুব ভালো হয়ে যাবে, অনেক টাকা হবে আমাদের। কি করে জানলি? কিরণ বললে, সেই সাধু আমাকে বলেছে যে, খাঁটি সাধু, জানিস, একেবারে খাঁটি হিমালয়ের সাধু। স্কুলে ছুটির পর দীপঙ্কর বললে, আজ সেই সাধুর কাছে নিয়ে যাবি কিরণ? কিরণ কি যেন ভাবলে, তারপর বললে, আজ তো হবে না ভাই, আজ যে পৈতে বিক্রি করতে হবে, একটাও পয়সা নেই মার হাতে। বাবার ওষুধ কিনতেই সব ফুরিয়ে গেল। ঠিক আছে, কাল যাব। ঠিক যাবি তো? কিরণ জিজ্ঞেস করলে, কেন রে, তুই কিসের জন্য যাবি সাধুর কাছে? তোর কিসের দরকার? এমনি। সেই দিন দীপঙ্কর এড়িয়েই গিয়েছিল কিরণের প্রশ্নটা। অবশ্য সত্যি তো, সাধুর কাছে কিসের জন্যই বা যাবে সে? তবুও কি কিছুই জানবা ছিল না তার সেদিন? মার দুঃখ কবে ঘুচবে, আর কতদিন পরের বাড়ি রান্না করতে হবে মাকে, আর কত কথাই তো জানবার আছে তার। কবে বিন্তিদির ভালো ঘরে ভালো বরে বিয়ে হবে, কবে অঘোর দাদু আবার চোখে দৃষ্টি ফিরে পাবে। তখন দৃষ্টির অভাবে আর ঠাকুরের নৈবেদ্য চুরি করতে হবে না অঘোর দাদুকে। আরও একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছে করে সাধুকে। সত্যি কি টাকা দিয়ে সব কেনা যায়? সবই কি কেনা যায় টাকা দিয়ে? সব কিছু? সেই দিন সন্ধেবেলা এক মনে পড়তে বসেছে দীপঙ্কর। মা রান্নাঘরে রান্না করছে। চুন্নুনিও এতক্ষণ গলা ফাটিয়ে কার সঙ্গে যেন ঝগড়া করছিল। সেও বুঝি ক্লান্ত হয়ে থেমে গেল এতক্ষণে। সন্ধ্যের পর অঘোর দাদুর আর কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। তখন নিজের ঘরেই আলো নিভিয়ে কী সব করে। আস্তে আস্তে বাতাসের ধোঁয়াগুলো কেটে যায়। তখন ঈশ্বর গাঙ্গুলি লেনটাও যেন একটু ঝিমিয়ে আসে। কুলপি বড়ওয়ালার হাঁক, ঘুগনি দানাওয়ালার চিৎকারও থেমে আসে। আর তখন এক মনে পড়তে পারে দীপঙ্কর, মন দিয়ে। আর ঠিক সেই সময় হঠাৎ মনে হলো যেন
কালকের সেই শব্দটা আবার হচ্ছে, সেই ঘুঙুরের শব্দ। কেমন যেন অন্যমনস্ক হয়ে গেল দীপঙ্কর। প্রাণমথবাবু বলেছিলেন, এক একজনের স্বপ্ন সত্যি হয়, এক একজনের স্বপ্ন ফলে। একবার ভাবলে মাকে গিয়ে জিজ্ঞেস করবে, কিন্তু মা তখনও রান্না করছে রান্নাঘরে। দীপঙ্কর ঘর ছেড়ে বাইরে এলো। অঘোরদাদুর উত্তরের দিকের বাড়িটা ভাড়াটেদের। সেই বাড়িটার একতলায় সব ঘরে আলো জ্বলছে, আর ঘুঙুরের শব্দটা যেন আসছে একতলারই একটা ঘর থেকে। তবে ওটা স্বপ্ন নয়, সত্যি ঘটনা। আস্তে আস্তে উঠোনে নেমে এলো দীপঙ্কর। তারপর টিপি টিপি পায়ে একেবারে উঠোনের শেষ প্রান্তে গিয়ে হাজির। সেখানে একটা আমড়া গাছ, গাছের তলাটায় বেশ অন্ধকার। সেই অন্ধকারের তলায় দাঁড়ালে আর কেউ দেখতে পাওয়ার কথা নয়। একতলার ঘরটার ভেতরে শব্দ হচ্ছে। সত্যি কি ভালুক নাচতে পারে? সত্যি কি ভালুক পুষেছে নাকি ওরা? আস্তে আস্তে দীপঙ্কর কাছে গিয়ে জানালাটার পাখিটা তুললে, তারপর উঁকি দিয়ে ভেতরে দেখলে। দীপঙ্কর অবাক হয়ে দেখলে, ভাল্লুক নয়, একটা মেয়ে। মেয়েটা আঁটোসাঁটো করে শাড়ি পরেছে, মাথার খোপাটা এঁটে বেঁধে নিয়েছে, দুই পায়ে ঘুঙুর বাঁধা, আর আপন মনে এঁকে বেঁকে হেলে দুলে নাচছে। সামনে একটা আয়না। দীপঙ্কর অনেকক্ষণ ধরে দেখতে লাগলো। আপন মনেই আয়নার সামনে নাচছে মেয়েটা, কোনো দিকে খেয়াল নেই। কখনো হাত দোলাচ্ছে, কখনো মাথা, আবার কখনো পা। হাতের দোলানির সঙ্গে পায়ের তালগুলো মিলিয়ে হঠাৎ থেমে যাচ্ছে, তারপর আবার শুরু করছে। বিন্তিদির মতো বয়স হবে, তবে বিন্তিদির মতো অত সুন্দর নয়, কিন্তু সেজেছে খুব ভালো। বিন্তিদি এত সাজগোজ করে না। কে কে রে? দীপঙ্কর একেবারে চমকে উঠেছে হঠাৎ। সোজা হয়ে দাঁড়িয়ে এই পাশ ওপাশ চেয়ে দেখলে। কে যেন কি বললে, কিন্তু কোথাও তো কেউ নেই। এমন ভয় পেয়ে গিয়েছিল। মেয়েটা তখনও নাচছে। দীপঙ্কর কিন্তু আর বেশিক্ষণ দাঁড়ালো না সেখানে। অন্ধকারের আড়াল থেকে বেরিয়ে আমড়া গাছের তলা দিয়ে উঠোন পার হয়ে আবার ঘরে এসে ঢুকল। তখনও ঝুমঝুম করে ঘুঙুরের শব্দ হচ্ছে ওই বাড়িতে। পরদিন সন্ধ্যাবেলাতেই কিন্তু ধরা পড়ে গেল দীপঙ্কর। অনেক পদ বিপদ অতিক্রম করে আসার পর দীপঙ্করের একদিন মনে হয়েছিল, কিসের প্রয়োজন ছিল এই সমস্তর? দীপঙ্করে তো অন্য আর 5 জনের মতো সহজ সাধারণ জীবন কাটাতে পারত। যেমন অভয়ঙ্কর, রামমূর্তি, সোম, ওরা তো চাকরি করছে, চাকরিতে উন্নতিও করছে, বিয়ে করেছে, সন্তান হয়েছে, সকালবেলা অফিসে গিয়েছে, সন্ধ্যাবেলা বাড়িতে ফিরে সংসার করেছে, সিনেমা দেখেছে। কোনো অভাবই তো নেই ওদের। তবে দীপঙ্করের কেন এমন হলো? সেও চাকরিতে ঢুকেছিল একদিন। 5 জনের যা হয় না, তার তাই হয়েছে। অভাবনীয় উন্নতি হয়েছে চাকরিতে। লোকে বলে সেন সাহেব। সেন সাহেব হয়ে কী হয়েছে? সেন সাহেব হয়েও তো বারবার তার মনে হয়েছে নিজের ভেতরটাতেও যেন তার নিজের আর শেষ নেই। বাইরের আলো বাতাসের সঙ্গে, বাইরের অন্ন জলের সঙ্গে কেন তার যোগ এমন নিবিড় হলো? কেন সেদিন সেই আমড়া গাছতলার অন্ধকারে দাঁড়িয়ে সে জানালার ফাঁক দিয়ে উঁকি দিয়েছিল? কিসের আকর্ষণ? সেই অত কম বয়সে তার তো কোনো রকম আকর্ষণ থাকবার কথা নয়। সত্যি, পরের দিনই সন্ধ্যাবেলা ধরা পড়ে গিয়েছিল দীপঙ্কর। সেদিনও কিরণ স্কুলে এসেছিল। স্কুলের পর দীপঙ্কর বলেছিল, এই আজ সাধুর কাছে যাবি না? কিরণ বলে, সাধুর কাছে তো সন্ধ্যাবেলা যাব, বিকেলবেলা চল মিটিং শুনে আসি। কোথায়? হরিশ পার্কে। হরিশ পার্কে সেদিন ছিল এক বিরাট মিটিং। পুলিশের জায়গাটা ভর্তি ছিল। দীপঙ্করের কেমন যেন ভয় করতে লাগলো প্রথমটা। তবু অনেক লোক জড়ো হয়েছে। কিরণ এইসব দিকে রোজ পৈতে বিক্রি করতে আসে, তার কোনো ভয় নেই। বললে, আয় ভেতরে আয়। ভেতরে অনেক লোক তখন মাটিতে বসে পড়েছে। কংগ্রেসের মিটিং।
দুটো নিচু নিচু টেবিল, একটা কার্বাইড গ্যাস বাতি, অন্ধকার হলে জ্বালানো হবে। দুজন ভদ্রলোক দুটো চেয়ারে বসে আছে। আধখানা পার্ক জুড়ে লোক জড়ো হয়েছে। পাশেই 2-3টে চেয়ার। খবরের কাগজের লোক, পুলিশের রিপোর্টার সব বসে আছে কাগজ পেন্সিল নিয়ে। মনে আছে দীপঙ্কর কারোর নাম জানত না। কে প্রতাপ গুহ রায়, কে জ্ঞানাঞ্জন নিয়োগী, কে সুভাষ বোস, কিছুই জানত না সে। দীপঙ্কর জিজ্ঞেস করলে, সুভাষ বোস লোকটা কে রে? কিরণ বললে, সুভাষ বোস আসেনি, জ্ঞানাঞ্জন নিয়োগী এসেছে। ওই দেখ না, এমন বক্তৃতা দেবে তুই কেঁদে ফেলবি। লণ্ঠন বায়োস্কোপও হবে। শুধু বক্তৃতা নয়, সঙ্গে সঙ্গে লণ্ঠন লেকচার। একটা সাদা পর্দার ওপর ছবি পড়তে লাগলো, ঠিক যেন থামানো বায়োস্কোপ। ছবিগুলো নড়ে না, কিন্তু বক্তৃতা দিলে সব বোঝা যায়। কেমন করে ইংরেজদের সোলজাররা এসে ভারতবর্ষ দখল করল, কেমন করে ইংরেজরা তাঁতিদের আঙুল কেটে দিলে, চর মাইনরের অত্যাচার, বজবজের শিখদের ওপর নিষ্ঠুর অত্যাচার, সমস্ত ছবির পর্দায় দেখানো হচ্ছে। আর জ্ঞানাঞ্জন নিয়োগীর বক্তৃতা চলছে। সে কি বক্তৃতা! সমস্ত লোক চুপ করে শুনছে। একটার পর একটা নৃশংস অত্যাচার চালিয়ে ভারতবর্ষ অন্যায় করে দখল করেছে ইংরেজরা। ইংরেজরা কত বাজি, কত বদমাইশ, কত অত্যাচারী, তারই ছবি একটার পর একটা চলছে। জ্ঞানাঞ্জন নিয়োগী বললেন, আমরা মানুষ না পশু? আমরা গাছ না পাথর? কি আমরা? আমরা মানুষ নই, জানোয়ারও নই। জানোয়ার হলে আমরা রুখে দাঁড়াতাম, প্রতিবাদ করতাম, প্রতিশোধ নিতাম। ওরা আমাদের গুলি করেছে, আর আমরা কি করেছি? আপনারা বলুন আমরা কি করেছি? একজন বললে, আমরা ওদের খোসামত করেছি। জ্ঞানাঞ্জন নিয়োগী বললেন, না, আমরা ইংরেজদের পা চেটেছি। পাশের একটা লোক বললে, ঠিক ঠিক ঠিক। জ্ঞানাঞ্জন নিয়োগীর বক্তৃতা আবার চলল। তখন আশ্বিন মাস। মাদারীপুরের রাস্তা দিয়ে মিস্টার ক্যাটেল যাচ্ছেন। সাহেব জুট মিলের ম্যানেজার। পাশ দিয়ে একটি কলেজের ছেলে মাথায় ছাতা দিয়ে চলেছে। দেখে সাহেবের নীল রক্ত টকবক করে ফুটতে লাগল। কি এত বড় আস্পর্ধা! সাহেবের সামনে ছাতি মাথায় দিয়ে যাওয়া! কালানিগড়, তার এত সাহস! সাহেব বললে, ছাতা বন্ধ করো। ছেলেটাও অবাক হয়ে গেছে, বললে, কেন? ছাতা বন্ধ করব কেন? সাহেব বললে, আমার হুকুম। ছেলেটি বললে, তুমি কে হে যে তোমার হুকুম? সাহেব বললে, দেখবে আমি কে? এই দেখো। এই বলে ছেলেটিকে ধরে বেদম প্রহার। ছেলেটা আধমরা হয়ে পড়ে রইল সেইখানে, আর সাহেব চলে গেল। মামলা হলো হাইকোর্টে, বিচার হলো। জজ রায় দিলে ছেলেটিরই দোষ, সে সাহেবকে খেপিয়ে দিয়েছে। ক্যাটেল সাহেব নির্দোষ। আর তারপর স্টেপোর্ড সাহেব নিজে এলেন তদন্ত করতে। তিনি বিচার করে বললেন, অনন্তমোহন দাস আর তার 3 জন সঙ্গীকে ম্যাজিস্ট্রেটের সামনে এনে 25 ঘা করে বেদ মারা হবে। বন্ধুগণ, আমরা যদি মানুষ হতুম, আমাদের পিঠেও সেই বেতের দাগ পড়ত। আমরা গাছ পাথর, তাই আমরা সেই ইংরেজদের পা চাটি। আর এরা, এই যারা আমার পাশে বসে ইলিশিয়াম রোড জন্য রিপোর্ট লিখছে, এদের আর কি বলবো? এই বলে তিনি জুতো শুদ্ধ পাটা মাটিতে ঠুকলেন। আর হঠাৎ কোথাও কিছু নেই, কয়েকজন পুলিশ বাইরে কোথায় ছিল, তারা দৌড়তে দৌড়তে লাঠি ঘুরিয়ে এলো সবার মধ্যে। একটা হইচই পড়ে গেল। লোকগুলো যারা শুনছিল এতক্ষণ চুপ করে, তারা দৌড়তে লাগলো। কিরণ হঠাৎ বললে, পালা দীপু, পালিয়ে চল শিগগির। তারপর কোথায় রইল কিরণ, আর কোথায় রইল দীপঙ্কর, আর কোথায় রইল হরিশ পার্ক। তখনও অন্ধকার ভালো করে হয়নি। কোন গলি দিয়ে বেরিয়ে কোথায় এসে পড়ল, একেবারে হাজরা রোড। তারপর একটু এসেই হাজি কাশিমের বাড়িটা, বিরাট বাড়ি। সেইখান দিয়ে বেরিয়ে রামধনির পানের দোকানের পাশ দিয়ে একেবারে হাজি কাশিমের বাজারের কাছে গিয়ে পড়ল।
টিপু সুলতানের বাড়ির মাথায় ছিল একটা বিরাট বটগাছ, আর সেই বটগাছের তলা দিয়ে একেবারে সোজা আগুন খাকির পুকুরটা ঘুরে ঈশ্বর গাঙ্গুলি লেনের সেতলা তলার কাছে এসে পড়েছে। তখন যেন স্থির হয়ে ভাববার অবস্থা হয়েছে দীপঙ্করের। এদিকে কোনো উত্তেজনা নেই। এইখানে এসে ভালো করে চেয়ে দেখল দীপঙ্কর। আশেপাশে সামনে পেছনে কোথাও কোনো পুলিশ নেই। দৌড়তে দৌড়তে একেবারে হাঁপিয়ে উঠেছিল। এতক্ষণে যেন দম ফিরে এলো। কিরণটা কোথায় গেল? তার সঙ্গে সাধুর কাছে যাবার কথা ছিল, তাও হলো না। আস্তে আস্তে ঈশ্বর গাঙ্গুলি লেনের দিকে চলতে লাগলো দীপঙ্কর। বন্ধুর দোকানে তখন তেলেবাজার ভিড় হতে আরম্ভ করেছে। মধুসূদনের বাড়ির রোয়াকে তখনও আড্ডা চলছে। বাড়ির ভেতরে যেতেই ডাকলে, মা। মা তাকে দেখেই বললে, কোথায় ছিলি খোকা এতক্ষণ? আমি বসে বসে ভাবছি। মা মুড়ি রেখে দিত বিকেলবেলা। সকালে বিকেলে ছিল মুড়ি বরাদ্দ, আর কোনো কোনো দিন গ্রীষ্মকালে পান্তা ভাত। তারপর আর বেরোনো নয়, সন্ধে হওয়ার পর পড়তে বসা। কিন্তু পড়তে বসেও যেন মন থাকতো অন্যদিকে। কিরণটা কি করছে এতক্ষণ? হয়তো পুলিশের লাঠি খেয়ে রাস্তায় পড়ে আছে, নয়তো হাসপাতালে নিয়ে গেছে তাকে কেউ। এমনি অনেক কথা। মা বলতো, হ্যাঁ রে, বই মুখে দিয়ে কি ভাবছিস বসে বসে? তারপর আরেকটু অন্ধকার হবার সঙ্গে সঙ্গেই মা যাবে রান্নাঘরে, সেখানে রান্না চড়াবে। আর তখন একলা ঘরের মধ্যে অঘোর দাদুর সিন্দুকটার গায়ে হেলান দিয়ে পড়তে বসবে দীপঙ্কর। সেদিনও তাই করছিল। হঠাৎ মনে হলো ঝুমঝুম করে আবার সেই ঘুঙুরের আওয়াজটা আরম্ভ হলো, ঠিক আগের দিনের মতো। আশ্চর্য, সে কিনা ভেবেছিল ভাল্লুক। আর ভাল্লুক কি করে আসবে শহরের মধ্যে? আর ঘুঙুরই বা বাজাবে কি করে? ভাল্লুক কি কেউ পোষে? কিন্তু নাচে কেন ওদের মেয়েটা? বিনতি দিত কই নাচে না? আশেপাশের বাড়িতে কেউই নাচে না। কত মেয়ে আছে কত লোকের বাড়িতে। ঈশ্বর গাঙ্গুলি লেন, নেপাল ভট্টাচার্য স্ট্রিট, কালীঘাট রোড, টালিগঞ্জ রোড, শানগড়, কত লোক আছে, কই কেউই তো নাচে না। নিশ্চয়ই ওরা দীপঙ্করদের থেকে আলাদা, আলাদা ধরনেরই মানুষ ওরা। এর আগেও তো কত লোক এসেছে, কেউ তো অমন করে নাচেনি। নাচলে নিশ্চয়ই টের পাওয়া যেত। অত বড় ধাড়ি মেয়ে নাচে কি করে? লজ্জা করে না? রান্নাঘরের কাছে গিয়ে দীপঙ্কর দাঁড়ালো। মা তখন খুব ব্যস্ত, উনুনে তরকারির কড়া চাপিয়েছে, চাপিয়ে ভাতের ফ্যান গালছে। দীপঙ্কর বললে, মা। মা বিরক্ত হয়ে উঠল, বললে, লেখাপড়া ছেড়ে এখানে কেন এলি বলতো? লেখাপড়া চুলোই গেল তোমার। এই তুমি বড় হবে, এই তুমি মানুষ হবে। আর বলা হলো না। একবার ভেবেছিল মাকে জিজ্ঞেস করবে, ওরা কি আলাদা? ওই যারা নাচছে, ওরা কি আমাদের মতো নয়? আমাদের মতো বাঙালি, আমাদেরই তো মতন কাপড় পরে, ভাত খায়, অথচ অন্যরকম দেখায় কেন ওদের? ওরা তো পরের বাড়িতে ভাত রাঁধে না, ওদের তো কেউ বকে না। মনে আছে সেই দিন দীপঙ্কর যেন বুঝতে পেরেছিল সমস্ত কালীঘাটের লোক এক জাত, আর ওই ভাড়াটেরা আরেক জাতের। আকর্ষণটা ঠিক বোধহয় সেই জন্যই। আশেপাশের লোক যারা এই পাড়ায় পাড়ায় থাকে, তারা তো অত দামি ঘাটে সয় না, অত ভালো আলমারিও তাদের নেই। যেন অনেক বড় লোকেরা তাদের 19-1 ঈশ্বর গাঙ্গুলি লেনে ভুল করে ভাড়াটে হয়ে এসেছে। ওদের চাকরটারও কেমন যেন বাবু বাবু চেহারা। চাকরটারও মাথায় বাহারের টেরি। হরিশ মুখার্জি রোডের ওদিকেই যেন ওদের মানাতো। ওই ব্যারিস্টার পালিতে ছেলে নির্মল পালিতরা ওই দিকেই থাকতো। কিন্তু হঠাৎ এরা এত জায়গা থাকতে এই মধ্যবিত্ত পাড়ায় কেন এলো? এখানে মানায় কিরণদের, এখানে মানায় দীপঙ্করদের, এখানে মানায় চুন্ননি, মধুসূদন, প্রাণমথ বাবুদের, এখানে মানায় অঘোর দাদুদের, ছিটে ফোটা বিন্তিদের। বন্ধুর তেলে ভাজার দোকান এখানেই মানায়। মধুসূদনের কাছে খবর পেয়ে গিয়েছিল দীপঙ্কর। মধুসূদন বলেছিল প্রথমে, বলেছিল, তোদের বাড়িতে কারা ভাড়া এলো রে দীপু?
দীপঙ্কর বলেছিল, কই জানি না তো। মধুসূদন বলেছিল, হ্যাঁ রে, আমি আসবার সময় দেখে এলুম যে বড় বড় খাট আলমারি নাম ছিল তোদের বাড়ির সামনে, আর ফর্সা ফর্সা লোক নাম ছিল ট্যাক্সি গাড়ি থেকে। একটু থেমে মধুসূদন বলেছিল, লোকগুলো খুব ফর্সা, একেবারে মেম সাহেবদের মতো দেখতে। মধুসূদনের রোয়াকের আড্ডাতেও বেশ আলোচনা হয়েছিল। দুনি কাকা বলেছিল, কে এলো রে অঘোর ভট্টাচার্যের বাড়িতে? নতুন ভাড়াটে বুঝি? মধুসূদনের বর্দা বলেছিল, এ পাড়ায় অমন লোক এলো, ব্যাপারটা কি? এ যে হংস মধ্যে বক বাবা। তা সত্যিই পাড়াময় সাড়া পড়ে গিয়েছিল। এই পাড়ায় তো এমন ভাড়াটে আসে না কশ্মীরকালে। এই পাড়ার লোকেরা পুঁই শাকের খদ্দের, একটু পেঁয়াজ যদি হলো তাহলে গরম মশলাটার দরকারই হয় না এদের। কোনো বাড়িতে ট্যাক্সি এসে দাঁড়ালে এরা অবাক হয়ে যায়, খোঁজ নেয় কে এলো, কত টাকা মাইনে পায়। এরা পরের পরা ধুতি দেখলে হাত দিয়ে খোল পরীক্ষা করে দেখে, দর জিজ্ঞেস করে। এই কালীঘাট ভবানীপুরও নয়, শ্যামবাজারও নয়। আদিগঙ্গার পূর্বকূলের এই জনপদ 52 পীঠের আরেকটা পীঠস্থান। এখানে তো অমন ভাড়াটে আসার কথা নয়। ওদিকে হরিশ মুখার্জি রোড, আর ওদিকে ল্যান্সডাউন রোড, আর আরও ওদিকে এলগিন রোড, শম্ভুনাথ পণ্ডিত স্ট্রিট, ওসব বনেদি পাড়া। ওইদিকে অঘোর দাদুর সব বনেদি যজমানেরা থাকে। আর সেই বনেদি লোক এলো কিনা 19-1 ঈশ্বর গাঙ্গুলি লেনে। দীপঙ্কর আরেকবার ডাকলে, মা। কিন্তু কথাটা বলতে কি ও বলতে পারলেন না দীপঙ্কর। মা তখন ডাল সাঁতলাচ্ছে। দীপঙ্কর উঠোনটা পার হয়ে শোবার ঘরের দিকে আসছে। হঠাৎ কানে গেল ঝুমঝুম শব্দটা। থমকে দাঁড়ালো দীপঙ্কর, তারপর আস্তে আস্তে অন্ধকারটার দিকে এগিয়ে গেল। আমড়া গাছটার তলায় গিয়ে খানিকক্ষণ ভাবল, বড় লোকদের চেহারাই আলাদা। ওরা কেন এলো এই পাড়ায়? ওদের বাড়িতে যদি কোনো ছেলে থাকতো বেশ হতো, তার সঙ্গে একসঙ্গে ক্লাসে পড়তো। কেন এলো ওরা এই পাড়ায়? হঠাৎ মনে হলো যেন ঘুঙুরে শব্দটা থেমে গেল। থামল কেন? দীপঙ্কর হঠাৎ সেই জানালাটার কাছে গিয়ে পাখিটা ফাঁক করলো একবার, তারপর উঁকি দিয়ে দেখলে ভেতরের দিকে। কে রে, কে রে ওখানে? চমকে উঠে সরে যেতে গিয়ে একটা লোক তার হাতটা ধরে ফেলেছে। দীপঙ্কর অন্ধকারের মধ্যেই চিনতে পারলে সেই চাকরটা। চাকরটা তার হাতটা ধরে হিড়হিড় করে টানতে টানতে খিড়কির দরজাটা দিয়ে ভেতরে নিয়ে গেল। দীপঙ্কর হাত ছাড়াবার চেষ্টা করতে লাগলো, বললে, আমায় ধরেছ কেন? বারে, আমি কি করেছি? চাকরটা ভিতরে গিয়ে বললে, চলো চলো, রোজ রোজ দেখা হয় উঁকি মেরে। দীপঙ্কর বললে, বারে, আমি বুঝি রোজ দেখি? আমি তো ঘুঙুরের আওয়াজ শুনলাম, তাই। ভেতরে যেন কার গলার আওয়াজ পাওয়া গেল। কে যেন বললে, রঘু, ধরে এনেছিস? নিয়ে আয় তো ধরে আমার কাছে, নিয়ে আয়, আমি দেখছি ওকে। ভীষণ ভয় হয়ে গেল দীপঙ্করের। চাকরটার হাত ছাড়িয়ে পালিয়ে যাবার চেষ্টা করলে, কিন্তু চাকরটার গায়ে জোর খুব। 2 হাতে তাকে ধরে রেখেছে। বললে, রোজ রোজ উঁকি বেড়ে দেখা হয়, এই দেখো দিদিমণি যেতে চাইছে না। ভেতর থেকে দিদিমণি বললে, ধরে নিয়ে আয় আমার কাছে। চাকরটা দীপঙ্করের হাত ধরে টেনে নিয়ে গেল। পেছনটা এক ফালি উঠোনের মতো, তারপর 2 ধাপ সিঁড়ি। সিঁড়ি দিয়ে উঠে রোয়াক, রোয়াকের ওপর উঠে সামনেই ঘর। ঘরের ভেতর আলোর খুব তেজ। খুব দামি একটা পর্দা টাঙানো, দামি দামি পর্দা খাটানো হয়েছে বাড়িতে। চাকরটা ঘরের ভেতরে নিয়ে যেতে মেয়েটি বলে, ও এই বুঝি, খুব কম বয়স তো? কোথায় থাকো? কি নাম তোমার? দীপঙ্করের চোখ দিয়ে তখন জল পড়ছিল। বললে, আমি কিছু করিনি, আমায় শুধু শুধু ধরে নিয়ে এসেছে। চোখ তুলে ভালো করে কাছাকাছি থেকে দেখলে দীপঙ্কর। চোখে বোধহয় কাজল পড়েছে, তখন জানালার ফাঁক দিয়ে স্পষ্ট দেখতে পায়নি।
নাচবার জন্য সিল্কের শাড়িটা খুব আঁট করে পড়েছে গায়ে, কানে জলজল করছে দুটো পাথরের দুল। মেয়েটি কাছে এলো আরও, বললে, কি নাম তোমার? দীপঙ্কর সোজাসুজি মুখ তুলে চাইলে। চেহারাটা দেখে অনুমান করবার চেষ্টা করলে কতখানি শাস্তি তাকে পেতে হবে, কিন্তু চেহারাটার মধ্যে কোথায় যেন একটা রুক্ষতা ছিল। আশ্বাসও পাওয়া যায় না, আবার আতঙ্কও কমে না। মেয়েটি বললে, বলো, নাম বলো, শিগগির শিগগির বলো। দীপঙ্কর বললে, তুমি যদি আমার মাকে বলে দাও। এইবার মেয়েটি হেসে ফেললে। কি চমৎকার দাঁতগুলো! হাসি দেখে যেন খানিকটা আশ্বস্ত হওয়া গেল। দীপঙ্কর বললে, আমার মাকে বলে দিলে আমার মা খুব বকবে। আমি আর করব না, আমায় ছেড়ে দাও। হ্যাঁ, ছেড়ে দিচ্ছি তোমায়। রঘু, তুই বাইরে যা তো। রঘু চাকরটা চলে গেল। এবার শুধু মেয়েটি আর দীপঙ্কর। মেয়েটি বললে, বলো, তোমার মাকে বলে দেব না। কি নাম তোমার? কোথায় থাকো? কি দেখছিলে উঁকি মেরে? দীপঙ্কর মেয়েটির মুখের দিকে তাকিয়ে বললে, সত্যি বলছি, আমি তোমাকে দেখছিলাম, আর কাউকে দেখিনি। মেয়েটি খুব জোরে হেসে উঠল, বললে, আরে পুটকে ছোড়াটার তো খুব শখ। আমাকে দেখছিলে? আমাকে দেখবার কি আছে? আমি বাঘ না ভাল্লুক? দীপঙ্কর বললে, আমি স্বপ্ন দেখেছিলুম কি না। স্বপ্ন? কিসের স্বপ্ন? আমায় স্বপ্ন দেখেছিলে? দীপঙ্করের মনে আছে, তার সেদিনকার ব্যবহারের কথা মনে পড়ে সত্যি পরে অনেকবার হাসি এসেছিল। ছোটবেলায় সত্যি খুব বোকা ছিল দীপঙ্কর, আর তাছাড়া সারা কালীঘাটের লক্ষ্মীদের মতন মেয়ে সে কখনো দেখেনি। যারা ঈশ্বর গাঙ্গুলি লেনের আশেপাশে থাকতো তারা কেউই লক্ষ্মীদের মতন নয়। সব মেয়েরা যেমন করে কাপড় পরে, জামা পরে, সেই রকম করে কাপড় জামা পরতো না লক্ষ্মীদি। কেমন করে ঘুরিয়ে পেঁচিয়ে পরতো কাপড়টাকে, দেখতে খুব ভালো লাগতো। লক্ষ্মীদি বলেছিল, কোথায় বাড়ি তোমাদের? দীপঙ্কর বলেছিল, এই অঘোর দাদু, এই অঘোর দাদুদের বাড়িতেই আমরা থাকি। পরশুদিন স্বপ্ন দেখেছিলুম কি যেন ঘুঙুর পায়ে নাচছে। তারপর উঁকি মেরে দেখলুম একটা ভাল্লুকের পায়ে ঘুঙুর বাঁধা, আর সে খুব নাচছে। তা এত জিনিস থাকতে ভাল্লুকের স্বপ্ন দেখেছিলে কেন তুমি? আমি ভাল্লুক? এই বলে লক্ষ্মীদি খুব হাসতে লাগলো। দীপঙ্কর বললে, না, প্রাণমথবাবু বলেছিলেন বড় হলে বই পড়লে সব বুঝতে পারবে, স্বপ্নের অনেক মানে আছে। প্রাণমথবাবুকে? দীপঙ্কর বললে, আমাদের ধর্মদাস ট্রাস্ট মডেল স্কুলের হেডমাস্টার। তিনি বলেছেন, যারা বড় বড় লোক, মহাত্মা গান্ধী, শিয়ার দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, তাদের স্বপ্ন সত্যি হয়। তাই আমি দেখছিলাম আমার স্বপ্নটা সত্যি ফলে কি না। তারপর একটু থেমে বললে, আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো করব না। লক্ষ্মীদি বললে, তোমাকে ছাড়ছি না এত সহজে। তারপর ডাকলে, রঘু। রঘু আসতে লক্ষ্মীদি বললে, দেখ তো রঘু, কাকাবাবু এসেছে কিনা অফিস থেকে। কে কাকাবাবু, কীরকম লোক কাকাবাবু, কিছুই তখন জানতো না দীপঙ্কর। কিন্তু তখন মনে হয়েছিল হয়তো কাকাবাবুকে বলে মার খাওয়াবে মেয়েটা। দীপঙ্কর বলেছিল, আমি তোমার পায়ে পড়ছি, আমি আর কখনো করব না, আমার মা জানতে পারলে খুব বকবে। কিন্তু রঘু খবর নিয়ে এলো কাকাবাবু বাড়িতে এসেছে, চা খাচ্ছে। মেয়েটি বলল, চলো, ওপরে চলো। দীপঙ্কর বললে, আমার মা বকবে। মেয়েটি বললে, দাঁড়াও, তোমার কি করি আমি দেখাচ্ছি। এই বলে টানতে টানতে ভেতরের রোয়াক দিয়ে সিঁড়ি বেয়ে ওপরে নিয়ে গেল। উপরের বারান্দাটাও খুব সাজানো, সমস্ত ঘরের সামনে পর্দা ঝুলছে। মেয়েটি দূর থেকেই ডাকলে, কাকাবাবু। ভেতর থেকে উত্তর এলো, কি হলো লক্ষ্মী, কি হয়েছে? মেয়েটি বললে, এই দেখুন কাকাবাবু, চোরটাকে ধরে এনেছি, এই দেখুন।
বলতে বলতে মেয়েটি দীপঙ্করকে ধরে নিয়ে গেল ঘরের ভেতর। বললে, দেখুন, গায়ে খুব জোর আছে, এই দেখুন। এই বলে টেনে হিঁচড়ে একেবারে কাকাবাবুর সামনে হাজির করলে। দীপঙ্কর দেখলে এক ভদ্রলোক টেবিলে বসে চা খাচ্ছেন, পাশে একটি মহিলাও বসে আছেন। কাকাবাবু বললেন, ছাড়ো ছাড়ো, ছেড়ে দাও লক্ষ্মী, আহা ও লাগবে যে। লক্ষ্মীটি ছেড়ে দিয়ে বললে, কি বদমাইশ ছেলে জানেন কাকাবাবু, আমাকে বলে কিনা ভাল্লুক। ভদ্রলোক বললেন, সে কি, তুমি ভাল্লুক বলেছ? লক্ষ্মীকে ভাল্লুক বলেছ? মহিলাটি বললেন, উমা, কি হবে, আমি তখনই তোমায় বলেছিলুম এত পাড়া থাকতে এইখানে বাড়ি ভাড়া নিলে। ভদ্রলোক দীপঙ্করের দিকে চেয়ে বললে, তুমি ভাল্লুক বলেছ লক্ষ্মীকে? দীপঙ্কর বললে, আমি ভাল্লুক বলিনি, কখন আমি ভাল্লুক বললুম তোমাকে, বারে। ভদ্রলোক বললেন, তাহলে তুমি উঁকি মেরে কি দেখতে? লক্ষ্মীতে একটা চেয়ারে গিয়ে বসে পড়ল এতক্ষণে। দীপঙ্কর অবাক হয়ে চেয়ে দেখলে চারিদিকে। কি চমৎকার সাজানো ঘর। আগে যারা ভাড়াটে ছিল তারা এমন সাজিয়ে গুছিয়ে রাখত না ঘর। লক্ষ্মী বললে, আমি কালকেই রঘুকে বলে রেখেছিলাম কাকাবাবু যে আজ ঠিক যেন রেডি থাকে সে, আর যা ভেবেছিলাম ঠিক এসেছে আজকে। ভদ্রলোকের মুখখানা দেখে যেন খানিকটা ভরসা হলো দীপঙ্করের। বেশ ভদ্র ভদ্র চেহারা। ভদ্রলোকের স্ত্রী, তিনিও চা খাচ্ছিলেন, বললেন, আমি তখনই বললাম এই পাড়ায় বাড়ি নিও না, তুমি তো শুনলে না। দীপঙ্কর বললে, আমায় ছেড়ে দিন, আমি আর কখনো করব না। ভদ্রলোক বললেন, বারে, আমরা তোমায় মেরেছি না ধরেছি যে তুমি অমন করছো? কি নাম তোমার? দীপঙ্কর বললে, আমার নাম দীপঙ্কর সেন, আমি এই অঘোর দাদুর বাড়িতেই থাকি। ও, অঘোর ভট্টাচার্য মশাই? কে হন তিনি তোমার? আমার কেউ হন না, তিনি আমাদের দেশের লোক। আমি আর আমার মাকে থাকতে দিয়েছেন ওনার বাড়িতে। আমায় জামা কাপড়ও দেন, আমাকে খুব ভালোবাসেন। ভদ্রলোক বললেন, তা ভালো তো, খুব কৃপণ লোক শুনেছিলাম। তা যাই হোক, তুমি উঁকি মেরে দেখতে কেন রোজ? দীপঙ্কর বললে, আমি পরশুদিন স্বপ্ন দেখেছিলাম কে যেন আমাদের বাড়ির পাশে খুব নাচছে, ঝুমঝুম করে ঘুঙুরের আওয়াজ হচ্ছে খুব। তারপর কালকে স্কুলে গিয়ে প্রাণমথবাবু, ওই আমাদের হেডমাস্টার জিজ্ঞেস করলেন কে কী স্বপ্ন দেখেছে। আমি তখন বললুম স্বপ্নটা। তারপর থামলে কেন বলো? দীপঙ্কর বললে, সে কথা বললে আপনারা রাগ করবেন। ভদ্রলোক বললেন, না না, রাগ করব না, বলো না কী স্বপ্ন দেখেছিলে। দীপঙ্কর বললে, ওই ঘুঙুরের শব্দটা শুনে কেমন যেন খুব ইচ্ছে হলো দেখে আসি কে নাচছে। আমি যেন ঘর থেকে উঠে উঠোন পেরিয়ে আপনাদের বাড়ির কাছে এলাম। এসে দেখি ঘুঙুরের শব্দটা একতলার একটা ঘর থেকে আসছে। মনে হলো উঁকি মেরে দেখি কে নাচছে। আর তারপর আস্তে আস্তে জানালার পাখিটা ফাঁক করতেই দেখি। বলো, থামলে কেন, কি দেখলে? দীপঙ্কর বললে, দেখলাম একটা ভাল্লুক। ভাল্লুক? ভাল্লুক নাচছে? বলতে বলতে হেসে ফেললেন ভদ্রলোক হো হো করে। ভদ্রমহিলাটিও হঠাৎ হেসে উঠলেন। ভদ্রলোক বললেন, বলো কি, লক্ষ্মীকে ভাল্লুক বলে মনে হলো? ভদ্রমহিলাও হাসতে হাসতে বললেন, ও মা, কি হবে, অমন সুন্দর চেহারা বলে কিনা ভাল্লুক। দীপঙ্কর বললে, ওটা তো স্বপ্ন, স্বপ্ন কি সত্যি হয়? স্বপ্ন সত্যি কিনা সেটা দেখবার জন্যই তো আজ উঁকি মেরে দেখছিলাম। দেখলাম স্বপ্নটা সত্যি নয়। প্রাণমথবাবু বলেছেন যারা মহাপুরুষ তাদের স্বপ্নই সত্যি হয়। আমি তো গরিবের ছেলে, আমার স্বপ্ন কেন সত্যি হবে? ভদ্রলোক বললেন, মন দিয়ে লেখাপড়া করবে। জানো এইবারে ক্লাসে কি হয়েছ? দীপঙ্কর বললে, আমি স্ট্যান্ড করি প্রত্যেকবার। বাহ,
ভেরি গুড। কে পড়ায় তোমাকে? দীপঙ্কর বললে, আমি নিজে নিজেই পড়ি। আর অঙ্কটা বুঝিয়ে দেয় কিরণের বাবা। কিরণের বাবা খুব ভালো অঙ্ক জানে। তা তুমি লক্ষ্মীর কাছে অঙ্ক আর ইংরেজিটা বুঝে নিতে পারো। জানলে, লক্ষ্মী তোমাকে খুব ভালো ইংরেজি শিখিয়ে দিতে পারবে। লক্ষ্মী খুব ভালো ইংরেজি জানে। লক্ষ্মীদি বললে, বারে, আপনি তো কাকাবাবু বেশ। আমার সময় কোথায়? আমার নিজেরই পড়ার সময় হয় না, আর তারপর সেলাই আছে, নাচ আছে। কাকাবাবু বললেন, তা হোক মা, গরিব ছেলে, একটু দেখিয়ে দিলেই বা। দীপঙ্করের যেন হঠাৎ সাহস বেড়ে গেল। বললে, দেশে আগে আমাদের অবস্থা খুব ভালো ছিল। আমার বাবাকে ডাকাতে খুন করে ফেলেছিল। তখন থেকেই আমার মা এই কলকাতায় এসে অঘোর দাদুর বাড়িতে ভাত রাঁধে। অঘোর দাদু না দেখলে আমরা কবে মারাই যেতুম। ভদ্রলোক বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি আসবে। লক্ষ্মীদি তোমায় পড়া বুঝিয়ে দেবে। লক্ষ্মীদি বললে, তাহলে আর আমার নিজের পড়া হবে না দেখছি কাকাবাবু। ভদ্রলোক বললেন, তা সতী তো আসছে কলকাতায়। সতী এলে তো তাকে তোমাকেই পড়াতে হবে। সেই সঙ্গে একেও না পড়িয়ে দিও। দীপঙ্কর বললে, ইংরেজিটাই শক্ত, অঙ্কটা আমি কিরণের বাবার কাছ থেকেই জেনে নেব। ভদ্রলোক বললেন, ইংরেজি, অঙ্ক, বাংলা সব বুঝিয়ে দেবে লক্ষ্মী। লক্ষ্মী খুব ভালো স্টুডেন্ট, তা জানো? ও আমাকেও শেখাতে পারে না লক্ষ্মী? ও এবার 10 টাকা স্কলারশিপ পেয়েছে। তোমার বাবা তোমার রেজাল্টের খবর শুনে খুব খুশি, জানো লক্ষ্মী? লিখেছেন সতাকেও এখানে পাঠিয়ে দেবেন। একসঙ্গে থাকায় 2 বোনেরই লেখাপড়া হবে। লক্ষ্মীদি বললে, একসঙ্গে যা লেখাপড়া হবে তা আমি জানি। সতাকে তো আপনি দেখেননি কাকাবাবু। ভদ্রমহিলা বললে, সতাকে খুব ছোটবেলায় দেখেছিলাম, মনে আছে। তোর মতন ফর্সা হয়েছিল না রে? লক্ষ্মীদি বললে, সে সতী এখন যা হয়েছে না, এখন আর দেখে চিনতে পারবে না কাকিমা। এর মধ্যেই আমার মতো বড় হয়ে উঠেছে। হঠাৎ একজন চাকর ঘরের দরজায় এসে দাঁড়ালো। কাকিমা বললেন, কি ঠাকুর, কি বলছো? ঠাকুর বললে, খাবার হয়ে গেছে মা, এখন দেব? কাকিমা বললেন, বলছো কি ঠাকুর, এই সবে চা খেলুম, এক্ষুনি খাবো? তুমি দেখছি হাত খালি করতে পারলেই বাঁচো। একটু পরে তোমায় খবর দেব ক্ষণ। দীপঙ্কর বললে, আমার মা বড় ভাবছে, আমি এইবার যাই। কাকাবাবু বললেন, যাও যাও, রাত হচ্ছে, লেখাপড়া করো গে। দীপঙ্করের কী যে হলো, হঠাৎ যেন কৃতজ্ঞতায় তার সমস্ত মনটা ভরে উঠল। মনে হলো, এত আদর, এত স্নেহ, এত সহানুভূতি যেন সে জীবনে কারো কাছে পায়নি। হঠাৎ সে ভদ্রলোকের পায়ের কাছে নিচু হয়ে হাত দিয়ে পায়ের ধুলো নিয়ে মাথায় ঠেকালো। তারপর কাকিমাকেও প্রণাম করলো একটা।